আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি মহসিন শিকদার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিএনপির বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয়, সবই অপরাধের কারণে বললেন প্রধানমন্ত্রী। কৃষি খাতের উন্নয়নে কৃষক লীগ নেতাকর্মীদের কাজ করার আহ্বান। তীব্র গরমে বিপর্যস্ত সারা দেশের জনজীবন, তাপমাত্রা ওঠানামা করছে 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে। নিম্নমানের শরবত পানে স্বাস্থ্য ঝুঁকিতে রাজধানী মানুষ। তরমুজ গরুর মাংসের পরে এবার ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে বরিশালে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ডাব। মূল্য নিয়ন্ত্রণের দাবি সচেতন মহলের। ইরানের ভূখণ্ডে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়া ইরাকেও বিস্ফোরণ, 3টি ড্রোন ধ্বংস করেছে ইরান। যুদ্ধ পরিস্থিতিতে উদ্বিগ্ন দেশের ব্যবসায়ীরা। শিরোনাম শুনছিলেন, এবারে যাব বিস্তারিত সংবাদে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক করা হয়নি, সবই অগ্নিসন্ত্রাসের মতো অপরাধের কারণে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলাগুলো দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিত করে জরুরি বলেও মনে করেন তিনি। সকালে গণভবনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কৃষি খাতের উন্নয়নে কৃষক লীগ নেতাকর্মীদের আরও বেশি ভূমিকার প্রত্যাশা করেন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে গণভবনে সংগঠনটির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের বিভিন্ন ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরেন সরকার প্রধান। ফসলের মাঠে শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়াতে কৃষক লীগকে কাজ করার নির্দেশ দেন তিনি। সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। আমরা শিল্পায়ন করে যাচ্ছি, শিল্পেও আমাদের শ্রমিক আছে, কিন্তু আমাদের কৃষি শ্রমিক বা কৃষি উৎপাদন কৃষির কাজে কিন্তু আমরা চাই একেবারে শিক্ষিত ট্রেনিং প্রাপ্ত ভালো কৃষিবিদ এবং কৃষি শ্রমিক, যারা এই কৃষি যান্ত্রিকীকরণ থেকে আধুনিক পদ্ধতিতে চাষবাস সংরক্ষণ সব কাজগুলিতে তারা মনোনিবেশ করতে পারবে। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে আওয়ামী লীগ সবসময় কৃষির উন্নয়নে গুরুত্ব দিয়ে আসছে জানিয়ে বিএনপি কখনো কৃষিতে মনোযোগ দেয়নি বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। আমাদের দেশটা, আমাদের ভৌগোলিক অবস্থান সব কিছু মিলিয়ে আসলে আমাদের ফসল উৎপাদন করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি পরিবেশ রক্ষা করা, আর খাদ্য নিরাপত্তার সাথে আমাদের পুষ্টি নিরাপত্তা দেওয়া। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় খুব পরিকল্পিতভাবে পদক্ষেপ নিয়ে থাকে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলাগুলো কোনো রাজনৈতিক নয়, সবগুলি সহিংসতা আর দুর্নীতির মামলা উল্লেখ করে বিচার কাজ দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিত করার তাগিদ দেন সরকার প্রধান। তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের বিরুদ্ধে মামলা, তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা। সেই 2013 সালে 14 সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল সেই মামলা তাদের বিরুদ্ধে আছে, দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা। এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা, তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাই তো বাস্তবতা। তবে এই মামলাগুলি আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। জিয়ার ক্ষমতা দখলের পর থেকে খালেদা জিয়া পর্যন্ত সবাই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছেন, স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা যে অত্যাচারটা করেছে, সেই জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের উপরে যে স্ট্রিম রোলার চালিয়েছে এবং যেভাবে হত্যা করেছে, এবং খালেদা জিয়া আসার পরে 2001-এর 1 অক্টোবর নির্বাচনের পর কোনো আওয়ামী লীগের নেতাকর্মী তো ঘরে থাকতে পারেনি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ঢাকা নিরাপত্তার ব্যবস্থা কেমন দেখছেন? শুক্রবার ছুটির দিন হওয়াতে কিন্তু আরও বেশি ফাঁকা। এই ফাঁকা রাজধানীর নিরাপত্তায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি। বিশেষ করে র্যাব 3-এর যেই এলাকা, সেই এলাকাগুলোতে মতিঝিল, পল্টন, কাকরাইল এবং খিলগা সহ এই এলাকাগুলোতে কিন্তু র্যাবের যে তৎপরতা সেটি ব্যাপক আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা মতিঝিলের যেই জায়গাটিতে রয়েছি, দেখতে পাচ্ছেন যে
মতিঝিলের আলাদাভাবে চেকপোস্ট বসিয়ে কিন্তু র্যাবের যে তল্লাশি কার্যক্রম সেটি তারা অব্যাহত রেখেছে এবং এগুলো যাচ্ছে সেই গাড়িগুলোকে তারা তল্লাশি করছেন এবং কোনো ধরনের ধার্য পদার্থ, ধাতব কোনো বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্য কেউ বহন করছে কিনা মূলত সেই বিষয়গুলো তারা এখানে চেকপোস্টের মাধ্যমে সেটি নগরবাসীর নিরাপত্তায় তারা কাজ করছেন, যাতে কোনো ধরনের নিরাপত্তা আর বিঘ্ন না ঘটে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। এই জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে। মতিঝিল এলাকায় শুধু নয়, বিভিন্ন জায়গাতে আমরা র্যাবের যে টহল পেট্রোল গাড়ি দেখতে পাচ্ছেন, এই রোভার্স পেট্রোলিংয়ের মাধ্যমেও কিন্তু তারা নগরীর বিভিন্ন জায়গায় লোকজনকে নিরাপত্তা তারা দিচ্ছে এবং শুধু ফাঁকা ঢাকাতেই না, আমরা র্যাব 3-এর যে সিও রয়েছে আরিফ মহিউদ্দিন আহমেদ, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে কোনো ধরনের নগরবাসীর কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের অসুবিধা হলে, কোনো ধরনের হামলা কিংবা কোনো ধরনের অসতর্ক কোনো কিছু থাকলে কিন্তু তারা তৎপর রয়েছে। র্যাব 3-এর তরফ থেকে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে র্যাব 3-এর অধিনায়ক বিষয়টি জানিয়েছেন এবং তিনি রীতিমতো যেটি নির্দেশনা দিয়েছেন, তাদের যেই বাহিনীর সদস্য রয়েছে প্রত্যেকটি সদস্যকে কিন্তু তারা সতর্ক দৃষ্টি রাখার জন্য নির্দেশনা দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। মহসিন, শুধু র্যাবের এই একটি এলাকায় নয়, র্যাবের সকল এরিয়াতেই কিন্তু র্যাবের পাশাপাশি পুলিশের সদস্যরাও কিন্তু ব্যাপক তৎপর রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে গাড়িগুলোই আসছে, বিশেষ করে সকল গাড়িকেই কিন্তু তারা তাদের চেকপোস্টের মাধ্যমে তল্লাশি করে যানবাহনের কাগজ ঠিক রয়েছে কিনা কিংবা কোনো নাশকতামূলক কর্মকাণ্ড তৈরি হতে পারে কিনা এই বিষয়গুলো নিশ্চিতে তারা কাজ করছে। মহসিন, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে মতিঝিল এরিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সর্বশেষ তথ্য। পরবর্তীতে আরও কোনো তথ্য পেলে আপনাকে সেটি আমরা জানিয়ে দিব। জাকির, আপনাকে ধন্যবাদ। দর্শক, মতিঝিল থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাসান জাকির, জানাচ্ছিলেন ঈদ পরবর্তী ঢাকা নিরাপত্তা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি। বিএনপি সহ নেতাকর্মীদের জেলে রেখে আওয়ামী লীগ যে খেলায় মেতেছে, অচিরেই সে খেলায় তারা পরাজিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক পথসভায় তিনি এ দাবি করেন। জনসমর্থনবিহীন সরকার টিকে থাকার জন্য বিরোধী নেতাকর্মীদের উপর শুধু অত্যাচারই নয়, সাধারণ জনগণের উপরও শোষণ করছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। যতদিন পর্যন্ত গণতন্ত্র না আসবে, মানুষের মৌলিক অধিকার না আসবে, মানুষের ভোটের অধিকার না আসবে, ততদিন পর্যন্ত শত নির্যাতন নিপীড়নের মুখেও বিএনপি আন্দোলন করেই যাবে, কেউ ঠেকাতে পারবে না। গণতন্ত্র কবি সত্য কথা যারা বলে, যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার, তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা, মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন। আপনি যে প্রতিশোধের খেলায় মেতে উঠেছে, এই খেলায় আলটিমেটলি আপনি পরাজিত হবেন। বরিশালে তরমুজ, গরুর মাংসের পরে এবার ব্যবসায়িক সিন্ডিকেটে পড়েছে ডাব। অসুস্থ রোগীর পথ্য বা তাপদাহে তৃষ্ণা নিবারণের জন্য কার্যকর ডাব এখন সর্বসাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। মূল্য নিয়ন্ত্রণের দাবি সচেতন মহলের। আসাদ চৌধুরীর ক্যামেরায় ডাব ব্যবসায়ীদের চিত্র তুলে ধরছেন পারভেজ রাসেল। এই প্রচণ্ড তাপদাহে তৃষ্ণা নিবারণে বা অসুস্থ রোগীর প্রত্যয় হিসেবে দেশি পানীয় ফল ডাবের বিকল্প নেই। ভৌগোলিক কারণেই এ অঞ্চলে উৎপাদনেও এগিয়ে এই ডাব। একটু গরমেই কয়েক গুণ বেড়ে যায় এর কদর। তখনই নড়ে চড়ে বসে ডাব ব্যবসার অসাধু সিন্ডিকেট। দেশি ফলগুলোর দিকে একটু সরকার এবং ভোক্তাধিকার একটু নজর দেওয়া উচিত, যাতে এটা মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। শরীরের জন্য প্রয়োজন একটা ডাব, সেই ডাব খেতে আসলে আমরা ডাব খেতে পারি না, আমরা অসহায় হয়ে পড়েছি সিন্ডিকেটের কাছে। গাছ মালিক ডাব প্রতি 30 থেকে 40 টাকা পেলেও সাধারণ গ্রাহককে কিনতে হয় 100 থেকে 150 টাকায়। হাসপাতালের সামনের চিত্র হয় আরো ভয়ানক। রোগী ভর্তি, সেই জন্য কি ডাব নিতে আসছি, দাম অনেক বেশি। সবকিছুর দাম কমাই দেওয়া, এটা সরকারের কাছে এটাই দাবি। ডাবের দাম শুনেই নাভিশ্বাস ক্রেতারা মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়। তাই দ্রুত এই নিত্য প্রয়োজনীয় ফলের মূল্য নির্ধারণের দাবি সচেতন মহলের। কিছু লাভ হইবে, তারপর তো বিক্রি করবে, তাই বলে যেই টাকা দিয়েছে তার দ্বিগুণ 3 গুণ দামে বিক্রি করবে, এটা তো হয় না। টাওয়ার থাকতে গাছে ফলন খুব, রোজার আগে হইতো না ডাব,
সব কাটতে গ্রামেরা টাটা ঢাকা বেচে দিয়েছে। জানে দুইটা লোক খাটে, দুইটা লোকের বদলা আসে না, একটা গাড়ি বেড়া আসে না। হ্যাঁ আমার দ্বারা কয়টা বেচবে, আমি কয়টা বেচবো, আমার তো 10টা লাগবে। ডাব সহ সকল পণ্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য নিবিড় পর্যবেক্ষণের আশ্বাস দেন জেলা ম্যাজিস্ট্রেট। এই ডাব সহ যে কোনো ফলই হোক বা অন্য কোনো পণ্য সেটা যাতে মূল্য যৌক্তিক পর্যায়ে থাকে সেজন্য আমরা কাজ করব। প্রচণ্ড এই তাপদাহে দেশি ফল ডাব তৃষ্ণা নিবারণের কারণ। তবে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট আর মূল্য শুনে ক্রেতাদের যেন নাভিশ্বাস। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর নতুন করে মধ্যপ্রাচ্যেও যুদ্ধের দামামা বাজায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তারা বলছেন যদি যুদ্ধ লেগেই পড়ে তাহলে দেশের রপ্তানি আমদানি অনেকটাই ঝুঁকির মধ্যে পড়বে। ডলার ও জ্বালানি তেলের দাম বাড়বে, সেই সাথে বাড়বে উৎপাদন ব্যয়ও। ফলে প্রচণ্ড ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। সেক্ষেত্রে সরকারকে এখনই প্রস্তুত থাকার আহ্বান জানান বিশেষজ্ঞরা। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। করোনা মহামারী কাটিয়ে উঠতে না উঠতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এরপরে ফিলিস্তিনি ইসরায়েলের আগ্রাসন, সবশেষ ইরানের সঙ্গে উত্তেজনায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের দামামা। এমন পরিস্থিতিতে সরকারের সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন ব্যবসায়ীরাও। এমনিতেই আগের পরিস্থিতি সামলে উঠতে আরও সময় লাগবে, তার মধ্যে যদি আরেকটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে ব্যবসা বাণিজ্য অনেকটা স্থবির হয়ে পড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। তো যুদ্ধ মানে ধ্বংস, আর এই ধ্বংস প্রত্যেকটা সেক্টরে, ব্যবসায়ীর ক্ষেত্রে তো অবশ্যই ইফেক্টিভ। যুদ্ধ হবে, যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো আমাদের কাছ থেকে কিনবে না, আমরা তাদের কাছ থেকে যেটা নিব, বিশেষ করে তেলের উপর একটা ইফেক্ট পড়বে। আর তেলের উপরে ইফেক্ট পড়লে বিশ্বব্যাপী অর্থনীতির উপর একটা ইফেক্ট পড়বে, এটা নিশ্চিত। তেলের দাম বাড়বে, শিপিং কস্ট বাড়বে, সব কিছু বেড়ে যাবে। যখন বেড়ে যাবে তখন আমাদের সবকিছুই আমাদের এটার মধ্যে জীবনযাত্রার মধ্যে একটা পড়বে, একটা প্রভাব পড়বে এটার মধ্যে। যুদ্ধে আমরা সরাসরি এফেক্টেড না হলে কিন্তু আমরা পার্টলি এফেক্টেড। অর্থনীতিবিদরা বলছেন যুদ্ধ শুরু হলে অবশ্যই জ্বালানির দাম বাড়বে, সেক্ষেত্রে দেশের প্রতিটি সেক্টরে এর প্রভাব পড়বে, ফলে বাদ যাবে না ব্যবসা বাণিজ্য। ইরান ইসরায়েল ওয়ারটা যদি চলতে থাকে বা এটা যদি আরও এক্সপান্ড করে তো ডেফিনেটলি তেলের প্রোডাকশন কমে যাবে। তেলের প্রোডাকশন কমে গেলে তেলের দাম বেড়ে যাবে, তেলের দাম বেড়ে গেলে তো আমাদের আমদানি খরচ বেড়ে যাবে, তাই না? ইম্পোর্ট কস্ট বেড়ে যাবে, আপনার ইম্পোর্টের ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে। এমনিতে আমাদের বিরাট আমদানি রপ্তানির বিরাট একটা ঘাটতি, তার মধ্যে যদি আমদানি কস্ট যদি আরও বেড়ে যায় তাহলে তো ব্যালেন্স অফ পেমেন্টের উপর ইম্প্যাক্ট আরও বাজেভাবে পড়বে এবং আমাদের ডলার ক্রাইসিসটা আরও প্রলং করবে। সরকারকে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। সহজভাবে অর্থাৎ এখান থেকে রপ্তানি করা যায় এবং সহজভাবে আমদানি করা যায়, সেটাই সরকারে দেখবে। বিশ্ব নেতৃত্বের সঙ্গে বসা, জাতিসংঘের সঙ্গে বসা, তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যুদ্ধটাকে নিরসন করা। অর্থনীতি ভালো চলে, কখনো খারাপ চলে, তো যখন খারাপ চলে তখন কিন্তু আপনি ভালো চলার মতো করে আপনি চলবেন না, তখন আপনাকে একেবারে খুব প্রায়োরিটি বেসিসে আপনাকে চলতে হবে, যেখানে খরচ করলে আপনার নয়। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। রাজধানীর বাজারে আদা, রসুন, পেঁয়াজ সহ সব ধরনের মশলার দাম বেড়েছে। তবে সরকারের বেঁধে দেয়া প্রতি লিটার তেলের দাম বাড়ালেও আগের মূল্যে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। এছাড়া আলু ও মাছের দাম চড়া। নতুন করে বাড়েনি সবজির দাম, কিছুটা কমেছে মুরগির দাম। বাজার ঘুরে আরও বিস্তারিত জানাচ্ছেন এস এম খোরশেদ আলম। বাজারে আলু ও মশলা পেঁয়াজের দাম নতুন করে বেড়েছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের নিত্যপণ্য। আলুর রেট ঈদের আগে 28-29 ছিল, বর্তমানে 5-50 টাকা কেজি চলতেছে। ঈদের আগে ছিল 35 টাকা 40 টাকা, ঈদের পরে দাম বাড়ছে। তবে সরবরাহ না থাকায় সরকারের নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না সয়াবিন তেল। 5 লিটারে 10 টাকা করে বাড়ছে। এই মালটা হয়তো আপনার শনিবার রোববারে ছড়িয়ে আসবে। এগুলি আগের আছে, আগের দামে আমরা বিক্রি করছি। পেঁয়াজ, আদা, রসুন এগুলি আগের দামে আছে। বেড়েছে আলু ও মাছের দাম, তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। চাষের পাবদা মাছ 350-400 টাকা কেজি, চাষের রুই মাছ 400 টাকা কেজি, কাতল মাছ 400-450 টাকা কেজি, এই নদীর চিংড়ি মাছ 1200 টাকা 1100 টাকা কেজি, দেশি মাগুর মাছ 1000 টাকা 900 টাকা কেজি, ইলিশ মাছ তো অনেক দাম। ঈদের আগে ছিল 240-50 টাকা কেজি, এখন ঈদের পরে হইতেছে আপনার ব্রয়লার 210 টাকা 220 টাকা কেজি। এছাড়া চাল, ডাল ও সবজির দাম আগের মতোই। সামনে আমাদের যে বৈশাখ সিজন,
আমরা হয়তো বা 1-2 সপ্তাহ পরে চাল পাবো, পাইলে আশাবাদী আমরা চালের দাম কমবে। যত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, মুদি আইটেম যা কিছু যা বাড়ার আগে যে বাড়ছে ঈদের আগে আর কমে নাই, ওই মিলে এইভাবে ভরে আছে, কিছুই কমে নাই। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। এবার যাব আন্তর্জাতিক সংবাদে। শুরু হয়েছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। লোকসভার 543টি আসনে ভোট নেওয়া হচ্ছে। এবার নির্বাচন হচ্ছে 7 দফায়। দেশের 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে নির্বাচন হচ্ছে 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে। একই সঙ্গে আরও নির্বাচন হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যের বিধানসভা 60টি এবং সিকিমের 32টি আসনে। জুবাইর রহমানের রিপোর্টে আরও বিস্তারিত। ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ। লোকসভার 543টি আসনে এবার নির্বাচন হচ্ছে 7 দফায়। প্রথম দফায় 21টি রাজ্যের মোট 102 আসনে ভোট হচ্ছে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে এবার ভোট হবে 44 দিন ধরে। 55 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে এবার ভোট দিচ্ছেন 96 কোটি 90 লাখ নিবন্ধিত ভোটার। ভোট গ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় সকাল 7টা থেকে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। একযোগে 4 জুন ফলাফল ঘোষণা করা হবে। বহুদলীয় গণতান্ত্রিক দেশটিতে নির্বাচনে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দল ভোটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে নির্বাচনের প্রধান দুইটি প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA এবং বিরোধী কংগ্রেসের নেতৃত্বে 26টি দল নিয়ে গঠিত ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া। 543টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 42টি আসন। শুক্রবার পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচন হচ্ছে লোকসভার 3টি আসনে। আসন 3টি হল কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। জানা যায় পুরো দেশের 28টি রাজ্য ও 8 কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে নির্বাচন হচ্ছে 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে। একই সঙ্গে আরও নির্বাচন হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যের বিধানসভার 60টি এবং সিকিমের 32টি আসনে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। বিএনপির বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয়, সবই অপরাধের কারণে বললেন প্রধানমন্ত্রী। কৃষি খাতের উন্নয়নে কৃষক লীগ নেতাকর্মীদের কাজ করার আহ্বান। তীব্র গরমে বিপর্যস্ত সারা দেশের জনজীবন। তাপমাত্রা ওঠানামা করছে 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে। নিম্নমানের শরবত পানে স্বাস্থ্য ঝুঁকিতে রাজধানীর মানুষ। তরমুজ, গরুর মাংসের পরে এবার ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে বরিশালে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ডাব। মূল্য নিয়ন্ত্রণের দাবি সচেতন মহলের। ইরানের ভূখণ্ডে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়া, ইরাকেও বিস্ফোরণ, 3টি ড্রোন ধ্বংস করেছে ইরান। যুদ্ধ পরিস্থিতিতে উদ্বিগ্ন দেশের ব্যবসায়ীরা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd-news এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা ও facebook/mytvবাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।